গত অগস্ট মাস 9ই অগস্ট থেকে আমাদের গোটা রাজ্যের চোখ ছিল কোথায়, গোটা দেশের বলা ভালো, আরজিকর। আর সেই আরজিকর দুর্নীতিতে এবার বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের উল্লেখ। কোথায় বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, ঠিক কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে এই ষড়যন্ত্রকে সামনে রেখে, আসলে একটু বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, ইতিমধ্যে আরজিকর দুর্নীতি মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে বিশেষ সিবিআই আদালতে, এবং আজকে বিপ্লব সিংহের হয়ে তার আইনজীবী যখন জামিনের পক্ষে সওয়াল করেন, সেই জায়গাতে জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের আইনজীবীর তরফে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়। সেক্ষেত্রে যে সমস্ত অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, যারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, তাদের মধ্যে একটা কার্টেল হয়েছে। এমনকি বিপ্লব সিংহকে যে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, সেই টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কারচুপি হয়েছে, এবং এখানেই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে জামিন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তার সেই জন্যই বিরোধিতা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এবং সিবিআইয়ের আইনজীবী আদালতে উল্লেখ করেছেন যে এই মামলাতে আরও বেশ কিছু জনকে তারা ইতিমধ্যে চিহ্নিত করেছেন, কারণ চার্জশিট দেওয়া হয়েছে মানে তদন্ত শেষ হয়ে যায়নি, তদন্ত চলছে। সেক্ষেত্রে নতুন করে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদের সম্পর্কে আরও তথ্য পেতে এই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পান্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশরাফ আলী, এই 5 জনকে আবারও জেলে গিয়ে জেরা করার একটা সম্ভাবনা রয়েছে এই মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন জামিন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবং যে চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে আদালতের কাছে, সেই চার্জশিটে কি কি তথ্য প্রমাণ পাওয়া গেছে বৃহত্তর ষড়যন্ত্রে, সেইগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে, এমনটাই কিন্তু সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে দুপক্ষের সওয়াল শেষে আদালত 12ই ডিসেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ বাকি 5 জন অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে বারবার সিবিআইয়ের তরফে বলা হচ্ছে যে আরজিকর দুর্নীতি মামলাতে তারা তদন্ত করতে গিয়ে যে সমস্ত এখনো পর্যন্ত তথ্য প্রমাণ তাদের সামনে এসছে, তাতে তারা দেখছে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। বেশ, আমাদেরও নজর থাক সিবিআই এর তদন্তে। এই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেখানে আর কি কি তথ্য উঠে আসে দেখুন। আমাদের দুয়ারের রিপোর্টার, এই যে রাত 8টায় আমাদের যে নিউজ বুলেটিন, তাতে আমাদের হাই ভোল্টেজ চিৎকার থাকে না, বেশ কিছু খবর থাকে যার ডিটেল আপডেট আপনারা পেয়ে যান 1 ঘন্টায়। এবং এমন অনেক খবর থাকে যে খবর দেখাতে পেরে আমাদেরও ভালো লাগে। এবার একজনের কথা বলবো, এক জওয়ানের কথা বলবো, আরপিএফ জওয়ান। কি করেছেন তিনি? না, প্রাণ বাঁচিয়েছেন। শুধু প্রাণ বাঁচাননি, নিজের প্রাণ বাজি রেখে প্রাণ বাঁচিয়েছেন। জীবনকে বাজি রেখে জীবন বাঁচানো সেই ছবি আপনাদের দেখাবো। ফার্স্টে দেখাবো 28শে নভেম্বরের ছবি। যাত্রীদের হুড়োহুড়ি, চলন্ত ট্রেনে উঠতে যাওয়ার চেষ্টা, আর তারপর প্রাণে ঝুঁকি নিয়ে যে উঠতে যাওয়ার চেষ্টা, সেখানে পড়ে গিয়ে বিপত্তি, প্রাণ বাঁচলো এই যাত্রীর, এই আরপিএফ জওয়ানের হাত ধরে। 28শে নভেম্বরের ছবি আপনাদের দেখালাম। শুধু এই একদিন নয়, 30শে নভেম্বর সেম ঘটনা, আবারও এক যাত্রীকে প্রাণে বাঁচালো এই জওয়ান। ছবি আপনাদের দেখাচ্ছি 2 দিনের, 28শে নভেম্বর এবং 30শে নভেম্বর। যে ছবি আপনারা দেখছেন, জীবন বাঁচিয়ে রেখে জীবন বাঁচানোর চেষ্টা। যাত্রীদের বারবার সতর্ক করা হয় যে চলন্ত ট্রেনে ঝুঁকি নিয়ে না ওঠার, বারবার সতর্ক করা হয় যেন এই ধরনের রিস্ক তারা না নেন। কিন্তু কোথায় কি, কিন্তু ওই যে মাসিয়া হয়ে কেউ কেউ হয়তো চলেই আসেন, যেমন এই আরপিএফ জওয়ান। আমরা কথা বলি, তার বিষয়ে আরো বিস্তারিত জানি, কি ঘটেছিল জানি। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই যে আরপিএফ জওয়ান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচাচ্ছেন ঠিকই, কিন্তু নিত্য দিন এই ঘটনা তো ঘটেই যায়। 28শে নভেম্বর এবং 30শে নভেম্বর কি হয়েছিল এক্স্যাক্টলি? একেবারে দেখো, যাদের জন্য এই আরপিএফ জওয়ানরা তাদের নিজেদের জীবন ঝুঁকি করছে, তাদের জন্যই কিন্তু এই ভিডিও প্রকাশ করা হয়েছে রেলের তরফ থেকে। কারণ যাত্রীদের সতর্ক করা, বারবার সতর্ক করেও তারা কিন্তু বুঝছে না, বারবার করে চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছে, এবং যার জন্য দুর্ঘটনা। মূলত 28 তারিখ বর্ধমান কড লোকাল, সেখানে যখন একজন যাত্রী চলন্ত ট্রেনে উঠতে যান, সে তখন পড়ে যায়, এবং তাকে কার্যত বলা যেতে পারে নিজের জীবন বাজি রেখে এসকে দাস আরপিএফ জওয়ান, সে কিন্তু প্রাণে বাঁচান। ঠিক
তার একদিন পর অর্থাৎ 29 এবং 30 তারিখ 30 তারিখও ঠিক হাওড়া আরামবাগ লোকাল যখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, সেই সময় চলন্ত ট্রেন যখন মিস হয়ে যায়, ট্রেন চলতে শুরু করে, একেবারে দ্রুত গতিতে ট্রেনে উঠতে যায় এবং এক ব্যক্তি, এক যাত্রী, সেও কিন্তু একই রকমভাবে পড়ে যায় এবং ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপের ভিতর দিয়ে ট্রেন লাইনের দিকে ঢুকে যায়। সেই সময় তাকে কার্যত নিজের জীবন বাজি রেখে এনকে সিং আরপিএফ এর জওয়ান সে কিন্তু উদ্ধার করলো সেই ব্যক্তিকে, অর্থাৎ সেই ব্যক্তিকে উদ্ধার করা হলো, তাকে জীবন্ত হবে। এই যে নিজেদের জীবন বাজি রেখে আরপিএফরা এই ধরনের কাজ করে যেই যাত্রীদের জন্য, সেই যাত্রীরা কেন সতর্ক হচ্ছে না, প্রশ্নচিহ্নটা থেকেই যাচ্ছে। আর এই দুই আরপিএফ জওয়ানকে ইতিমধ্যেই পুরস্কৃত করা হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। রুমেলা, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই কথাটা বারবার মনে পড়ে যখন এই আবাসকে ঘিরে এত কিছু ঘটতে দেখি চারপাশে। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা থেকে আবাসে ক্ষোভ বিক্ষোভ রেগুলার আসতে থাকে। কিন্তু দেখুন একবার যে এত কিছু হওয়ার পরেও মানুষের জ্ঞান হয় না। তা বলছি তার কারণ, বিন্নাগুড়িতে বানারহাটে সেখানে এক অদ্ভুত কাণ্ড। আবাসের তালিকায় একই পরিবারের 6 জনের নাম। এবার সেটা তো এমনি সেমনি ভাবে হতে পারে না। পঞ্চায়েতের যিনি বিজেপি নেত্রী, তারই পরিবারের 6 জনের নাম আবাসের তালিকায়। এটা হতে পারে? একই পরিবারের 6 জনের নামই আবাসের তালিকায় তোলা হয়েছে। তবে অবশ্য চাপের মুখে পড়ে বিতর্ক এড়াতে এই যে আবাসে যে আর্জি, তা প্রত্যাহারও করে নিয়েছেন নেত্রী। কিন্তু যখন এই তালিকায় নাম ওঠালেন, যখন পরিবারের 6 জনের নাম এনরোল করলেন, তখন মনে হয়নি যে আসলে তো এই 6 জনের নাম ওঠালে যারা যোগ্য তারা বঞ্চিত হতে পারে? রকি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, কি ভেবে এই কাজগুলো করেন বলো তো? কারণ ধরা তো পড়বেন, এটা তো জানা কথা। কি ভেবেছিলেন এই বিজেপি নেত্রী পঞ্চায়েতে? হয়তোবা এই কথাটা একবারও ভাবিনি রুমেলা, না হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। বানারহাটের ব্লকের অন্তর্গত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি যে সদস্য রয়েছেন সুপ্রভা লোহার, তার পরিবারের মৃত স্বামী সহ 6 জনের নাম রয়েছে বাংলার আবাস যোজনার ঘরের নামে। আর এই তালিকা প্রকাশ হতে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কিন্তু বিচ্ছে ছাড়েনি, কারণ তারা বলেছে, বিরোধীরা বারবার করে অভিযোগ তোলে যে শাসক দলের নেতৃত্বরা স্বজন পোষণ করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার তৃণমূলের, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্য তার বাড়ির 6 জনের নামে আবাস যোজনার ঘর নিয়েছে। যদি এই ঘটনা প্রসঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সাফাই গিয়েছেন যে যখন এই সার্ভে হয়েছিল এবং এই নাম তালিকা করা হয়েছিল, তিনি সেই সময় নাকি পঞ্চায়েত সদস্য ছিলেন না। এর পাশাপাশি কিন্তু বলে রাখতে চাইবো, এই পঞ্চায়েত কিন্তু বরাবরই বিজেপির দখলে রয়েছে বলে জানা গিয়েছে। এর ঘটনার পরিপ্রেক্ষিতে থেকে যখন আমরা ভিডিওর সঙ্গে কথা বলি, তিনি আবাসের তালিকায় নাম তুলেছিলেন তখন পঞ্চায়েত সদস্য তিনি ছিলেন না, আমি বুঝলাম, কিন্তু একই পরিবারের 6 জনের নাম কি করে তুললেন? এটাই তো প্রশ্ন। শুধুমাত্র যে 6 জনের নাম তা নয় রুমেলা, এখানে দেখা যাচ্ছে যে তার মৃত স্বামীর নামও কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে। তিনি সাফাই গিয়েছেন যে তাদের দরকার রয়েছে, তাদের পরিবারে যারা রয়েছেন তারা আলাদা থাকেন এবং কি তাদের বাড়িঘর ভাঙা, তো প্রত্যেকেই কিন্তু যোগ্য এই ঘর পাওয়ার জন্য। যদিও রাজনৈতিক মহলে কিন্তু জোর শোরগোল শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ভিডিও কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে সার্ভে চলছে এবং যারা যোগ্য তারাই ঘর পাবেন, আর যারা কারচুপি করে ঘর পাওয়ার চেষ্টা করছেন তাদের নাম বাতিল করা হবে। ইতিমধ্যেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই এলাকার বেশ কয়েকটি নাম কিন্তু বাতিল হয়েছে। রুমেলা, मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालमेल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, मेरा बेटा एक बेटा भाड़ा घर में रहता था, हाँ, और एक बेटा अलदा है, दोनों बेटा मेरा अलदा अलदा। और यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुरवार का घर मैंने सरेंडर कर दिया सर। ये देख के मैं आश्चर्यचकित हूँ कि बहुत सारे निडी परिवार जिसका नाम होना चाहिए था उनका नाम कट चुका है, लेकिन एक ही परिवार के अंदर में जो मृतक भी है उनका नाम इस लिस्ट में देख के मैं एकदम अद्भुत हूँ, आश्चर्यचकित हूँ। ज्वाइंट फैमिली है, एक परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी
नाम आया हुआ है। साथ ही जो सबुतराव लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूं कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। ইনকোয়ারি টিম ইনকোয়ারি করছে, আমরা যে যারা অযোগ্য তাদের নাম অবশ্যই তালিকা থেকে বাদ যাবে না। আমাদের যে টিম আছে অফিসিয়ালরা ওরা ইনকোয়ারি করছে, তদন্ত সাপেক্ষে যারা অযোগ্য তারা লিস্ট থেকে বাদ যাবে।